নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। প্রাইম টাইম নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই চোখ রাখবো দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে রাজনৈতিক বিতর্ক একেবারে তুঙ্গে। গজা প্যারায় আপত্তি রয়েছে বিজেপির। পুরী থেকে আসছে মহাপ্রসাদ, তমলুক গৌরাঙ্গ মন্দিরে আসছে সেই মহাপ্রসাদ। 5 দিন ধরে রাজ্যে বিলি হবে মহাপ্রসাদ, এমনটাই ঘোষণা শুভেন্দু অধিকারীর। ধর্ম নিয়ে ফুটবল খেলছে বিজেপি, পাল্টা তোপ দেখেছেন জয়প্রকাশ মজুমদারও। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়, আমরা সেটা দেখতে পাচ্ছি। বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা সেই প্রসাদ বিলি করছেন। ইতিমধ্যেই দীঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রায় দীঘায় জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী, সড়ক পথে দীঘা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। রথের দিনে ঝাড়ু দেবেন তিনি, দিয়ে রথযাত্রার শুভ সূচনা করবেন। ভক্তদের ভিড় সামাল দিতে সেখানে উপস্থিত থাকবে কলকাতা পুলিশ, থাকবেন ট্রাফিক বিভাগের 10 জন সার্জেন্ট। আবারও একবার জানাবো, এই দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা সেটা এবছর প্রথম, আর তারপরে এই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। গজা আর প্যারায় আপত্তি জানানো হচ্ছে বিজেপির তরফ থেকে। পুরী থেকে আসছে মহাপ্রসাদ, তমলুক গৌরাঙ্গ মন্দিরে আসছে মহাপ্রসাদ। 5 দিন ধরে রাজ্যে বিলি হবে মহাপ্রসাদ, এমনটাই ঘোষণা করছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন দীঘার মহাপ্রসাদ নিয়ে তাদের সমস্যা রয়েছে। পুরী থেকে মহাপ্রসাদ আসবে, তমলুক গৌরাঙ্গ মন্দিরে আসবে এই মহাপ্রসাদ। 5 দিন ধরে রাজ্যে বিলি হবে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভময় জানা। শুভময়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী দিনগুলোতে ঠিক কি কি কর্মসূচি রয়েছে সেখানে? দেখো, কর্মসূচি বলতে একটাই কর্মসূচি রথযাত্রা। সেই রথযাত্রা উপলক্ষেই কিন্তু তিনি দীঘায় এসেছেন। তিনি এই যে রথযাত্রা, এটা দীঘায় প্রথম হচ্ছে এবং এই জগন্নাথ মন্দিরকে ঘিরে কিন্তু বহু মানুষের উচ্ছ্বাস দেখা পড়েছে। যে উদ্বোধনের পর দিন থেকেই কিন্তু বহু মানুষ এই মন্দিরে আসছেন এবং বহু মানুষের সমাগম হচ্ছে। ফলে রথযাত্রার দিন একটা বাড়তি ভিড় হবে, সেটা সবচেয়ে অনুমেয়। যার ফলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিশেষ করে নিরাপত্তার দিকটা খতিয়ে দেখা হচ্ছে। সেই সব তিনি খতিয়ে দেখতেই কিন্তু নিজেই পৌঁছে গিয়েছেন দীঘায়। আগামীকাল আসার কথা ছিল, কিন্তু তিনি আগাম এসে গিয়েছেন, কেননা দীঘার যে ব্যবস্থা তিনি নিজেই জানতে চান, খতিয়ে দেখতে চান, নিজে স্বচক্ষে দেখতে চান। সেই কারণে তিনি দীঘায় চলে এসেছেন। এই রথযাত্রা ঘিরে কিন্তু একটা উন্মাদনা সাধারণ মানুষের, এবং বহু মানুষ কিন্তু এই দিন উপস্থিত হবেন এবং রথযাত্রা শুরু হবে জগন্নাথ মন্দির থেকে, শেষ হবে গিয়ে মাসির বাড়িতে। এবং সেই উপলক্ষে কিন্তু দীঘাকে পুরো সাজিয়ে তোলা হয়েছে এবং নিরাপত্তার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ যাতে কোনো রকমের বিঘ্ন না হয় সেই জন্য কলকাতা থেকে 10 জন ট্রাফিক সার্জেন্টকেও নিয়ে যাওয়া হয়েছে দীঘাতে। তারাও দীঘায় পৌঁছে গিয়েছেন। সব মিলিয়ে কিন্তু একটা সাজে সাজে রব পড়ে গিয়েছে দীঘায় এবং বহু পর্যটক কিন্তু এই উইকেন্ড গুলোতে আসেন। তারপরে আবার রথযাত্রা পড়েছে শুক্রবার, যার ফলে কিন্তু দীঘায় এমনিতেই ভিড় হচ্ছে প্রত্যেক দিনই প্রায়। এবং শুক্র শনি বা রাত থাকলে একসঙ্গে 3 দিনের ছুটি থাকলে কিন্তু ভিড়টা অনেকটাই উপচে পড়ছে। এবং দীঘায় যেটা অভিযোগ উঠছে যে হোটেলগুলো কিন্তু এই সুযোগে কিন্তু দাম অনেক বাড়িয়ে দিয়েছে। সেই সবগুলো নিয়ে তিনি প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন এবং সেই সবগুলো নিজে খতিয়ে দেখতেই কিন্তু মুখ্যমন্ত্রী আজকে দীঘায় পৌঁছে গিয়েছেন এবং তিনি থাকবেন বৃহস্পতিবার এবং শুক্রবার রথ টানা হলে তারপরে তিনি ফিরবেন, এমনটাই জানা গেছে। বৃষ্টি, বেশ ধন্যবাদ শুভময়। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, দীঘা একেতেই পর্যটন কেন্দ্র, তার উপর জগন্নাথ মন্দির একটি বিশেষ আকর্ষণ অবশ্যই। তার পাশাপাশি আর মাত্র হাতে 2 দিন, তারপরেই রথযাত্রা। আর সেখানে প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরে। খুব স্বভাবতই মানুষ উচ্ছ্বসিত, তবে এই নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে যখন আমরা দেখছি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ গোটা রাজ্য জুড়ে বিতরণ হচ্ছে। সেখানে বিজেপির তরফ থেকে সেই গজা আর প্যারা, যেটা দীঘার মন্দির থেকে রাজ্যবাসীর জন্য প্রসাদ হিসেবে পাঠানো হচ্ছে, তা নিয়ে রীতিমতো রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন পুরী থেকে মহাপ্রসাদ আনা হবে, তমলুক গৌরাঙ্গ মন্দিরে সেই মহাপ্রসাদ আসবে। গোটা রাজ্য জুড়ে 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ বিলি হবে। যদিও এর পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেছেন ধর্ম নিয়ে ফুটবল খেলছে বিজেপি। পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না।
আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক। মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে, সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে, দুনিয়ার ডাক আছে, হুগলিরও ডাক আছে, সব জায়গায় ডাক আছে। অতএব আমরা বরাবর করি, নতুন করব। কারণ হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। কখন মর্নিং ওয়াক করবে, কখন ইভিনিং ওয়াক করবে, কখন সমুদ্রে হাঁটবে, কখন সমুদ্রের নিচে হাঁটবে। জগন্নাথ দেব তথা ধর্ম নিয়ে ফুটবল খেলা শুরু করেছেন, রাস্তায় নামিয়ে এনেছেন। বলছেন এরা দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করবে, তো আমরা পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করব। কোন দোকানের প্রসাদ কোন জায়গা থেকে তৈরি হচ্ছে এগুলো এদের কাছে বড় হিসেব হয়ে উঠেছে। আর বাঙালি সাধারণ ধর্মপ্রাণ মানুষ, তারা সব সময় ধর্মের প্রতি ভক্তি দেখিয়ে জগন্নাথ দেব, নারায়ণ, দুর্গা, কালী এদের প্রতি ভক্তি দেখিয়ে তারা যৎসামান্য যা নিজেদের সামর্থ্য সেই মিষ্টি কিনে প্রসাদ হিসেবে তারা পুজো দেন, দিয়ে সেই প্রসাদ ভক্ষণ করে নিজেকে পরমার্থ মনে করেন। এই যে জিনিস এবং সব ধর্ম একসঙ্গে থাকছে বাংলায়, এই পরিবেশটাকেই নষ্ট করতে চাইছেন বর্তমান বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারী যার পান্ডা। পুরো ধর্মীয় ক্ষেত্রটাকে কলুষিত করে দিয়েছেন পশ্চিম বাংলায় এই একজন লোক। পশ্চিমবঙ্গকে ধর্মের নিরিখে সমাজকে ভাগ করছেন। পশ্চিমবঙ্গতে একটা সাধারণ মানুষ এবং বাচ্চাদের মধ্যেও একটা বিষ মনের মধ্যে একটা বিষাক্ত করে দেওয়ার চেষ্টা করছে ধর্মের নিরিখে। আজকে সামনে রথের পুজো, রথ যাত্রা, সেটাকে নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতা। তার থেকেও বড় কথা, কোন জগন্নাথ দেব বড়, পুরীর না দীঘার? অন্যদিকে রাজ্যের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি বলছেন? সুকান্ত মজুমদার ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলছেন তিনি এই প্রসাদ বিলিকে কেন্দ্র করে। পুরীর জগন্নাথ মন্দিরের সাথে ওনার কম্পিটিশন শুরু করেছেন উনি। এখন উনি কম্পিটিশন করতেই পারেন, ওনাকে কে মানা করেছে? কিন্তু বিষয়টি হচ্ছে হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলার অধিকার ওনাকে কে দিল? জগন্নাথ দেবের মন্দিরে উনি না হয় রথ টানবেন, সব ছেড়ে দিলাম, তৃণমূলের নেতারা দুবাহু তুলে নাচবে, কিন্তু একটাই প্রশ্ন, বেলডাঙ্গার মন্দিরটার কী হবে? মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মন্দিরগুলোর কী হবে? আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের বল্লা মন্দির রক্ষা পাবে তো? যদি রক্ষা পায় তাহলে উনি দড়ি 24 ঘন্টা ধরে টানুন, 365 দিন ধরে টানুন। শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে এবার সংশোধন, এই সংশোধন করলো এসএসসি। তবে এই সংশোধনে ওবিসি প্রার্থীদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে আপাতত বিজ্ঞপ্তিতে কোনো পৃথক ব্যবস্থা নয়, জেনারেল প্রার্থীদের মতোই আবেদন করতে হবে তাদের। ওবিসি মামলার চূড়ান্ত নিষ্পত্তি, তারপরে ওবিসি প্রার্থীদের পৃথক আবেদন হবে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এসএসসির তরফে। আরও একবার জানিয়ে রাখবো, শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন করা হলো এসএসসির তরফে। স্কুল সার্ভিস কমিশনের তরফে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে পৃথক ব্যবস্থা আপাতত নয়, জেনারেল প্রার্থীদের মতোই আবেদন করতে হবে। ওবিসি মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর ওবিসি প্রার্থীদের পৃথক আবেদন হবে, এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, যে সংশোধন আনা হয়েছে সেটা আরেকটু পরিষ্কারভাবে যদি বোঝাও। দেখো, যেহেতু হাইকোর্টে ওবিসির যে নতুন তালিকা রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছিল, তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আমরা জানি ইতিমধ্যে কিন্তু সেই মামলা হাইকোর্টে চলছে এবং সেই কারণেই কিন্তু এসএসসির তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য এসএসসির যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতেই কিন্তু বদল আনা হয়েছে এবং এই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে যে ওবিসি তালিকার জন্য যে বিশেষ ব্যবস্থা বা বিশেষ সুবিধা ছিল সেই সুবিধা কিন্তু আপাতত দেওয়া হচ্ছে না। জেনারেল চাকরি প্রার্থীরা যেভাবে পরীক্ষায় বসবেন বা যেভাবে আবেদন করবেন ঠিক একইভাবে কিন্তু ওবিসির যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদেরকেও আবেদন করতে হবে। তাদের জন্য কিন্তু বিশেষ কোনো সুবিধা থাকছে না। তবে
যদি হাইকোর্টের মামলায় কোনো চূড়ান্ত রায় হয় সেক্ষেত্রে কিন্তু এসএসসির তরফ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত কিন্তু সাধারণ চাকরি প্রার্থীরা যে ভাবে আবেদন করছে সেভাবেই কিন্তু ওবিসি চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে। বেশ, অনেক ধন্যবাদ প্রীতি তোমাকে। আমাদের প্রতিনিধি আপনাদের আরো স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে বিজ্ঞপ্তির সংশোধন করা হয়েছে, আর যেখানে বলা হয়েছে জেনারেল চাকরি প্রার্থীরা যেভাবে আবেদন করবেন ঠিক সেভাবেই আপাতত ওবিসি প্রার্থীদেরকেও আবেদন করতে হবে। পরবর্তীতে ওবিসি মামলার চূড়ান্ত নিষ্পত্তির পরে পৃথক আবেদন করতে পারবেন তারা, এমনটাই স্পষ্ট উল্লেখ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নয়া বিজ্ঞপ্তিতে। ফের চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা একেবারে রাজপথে নেমেছেন তাদের চাকরির দাবিতে। করুণাময়ী থেকে তাদের এই এসএসসি ভবন অভিযান হলো। চাকরি ফেরতের দাবিতে পথে চাকরিহারাদের রুখতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। দাবি না মানলে লাগাতার অবস্থানের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। থালা বাজিয়ে প্রতিবাদ, স্লোগান চাকরিহারাদের। আরো একবার জানিয়ে রাখবো, আবারও চাকরি ফেরতের দাবিতে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা তারা রাজপথে নেমেছেন। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত তাদের এই অভিযান। এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। দেখব। গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা তারা আজ করুণাময়ীতে জমায়েত করে এবং করুণাময়ী থেকে একটি র্যালির মাধ্যমে তারা এসএসসি দপ্তরে চলে আসেন এবং এসএসসি দপ্তরে আসার পর তারা অবস্থান বিক্ষোভ করছেন। তাদের যে দাবি হচ্ছে 3টি দাবি, এবং যেটা দাবিটির মধ্যে প্রথম দাবি হচ্ছে কি স্যাটিসফাইড লিস্ট বার করতে হবে এবং তার মধ্যে তাদেরকে ফের তাদের যে চাকরি যেটা আছে সেই চাকরি বহাল করতে রাখতে হবে। পাশাপাশি এসএসসি তরফ থেকে দ্বিতীয় দাবি তারা করছেন যে সার্টিফাইড লিস্ট বার করার পাশাপাশি হচ্ছে দ্বিতীয় দাবি যার মধ্যে যোগ্য এবং অযোগ্য লিস্ট বার করতে হবে, এবং তৃতীয় দাবি হচ্ছে যে যারা অযোগ্য তাদের লিস্ট সিবিআই দপ্তরে দিতে হবে এবং সিবিআইকে দিয়ে দিতে হবে। এই দাবি নিয়ে তারা এসএসসি দপ্তরের সামনে এসছেন এবং গ্রুপ সি গ্রুপ ডি যারা শিক্ষাকর্মীরা তারা ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ করছেন। তারা জানাচ্ছেন তারা যে চেয়ারম্যান তার সাথে দেখা করবেন, নাহলে দেখা না করলে তারা উঠবেন না এবং তারা বসে থাকবেন, এমনটাই তারা দাবি করছেন। কিন্তু পুলিশ সূত্রে খবর কি চেয়ারম্যান এই মুহূর্তে এসএসসি দপ্তরে নেই এবং তিনি বেরিয়ে গেছেন, সেক্ষেত্রে তাদের আজকে দেখা হবে না চেয়ারম্যানের সাথে। সেই জন্য যারা অবস্থান বিক্ষোভ করছেন গ্রুপ সি গ্রুপ ডি যারা শিক্ষাকর্মীরা তারা ইতিমধ্যে বসে পড়েছেন রাস্তার উপরে এবং সেখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন। মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছিল কি 20 এবং 25,000 টাকা তাদেরকে দেওয়া হবে, কিন্তু সেই মামলা হওয়ার পর তাদের উপরে মামলা হওয়ার পর সেই 20 এবং 25,000 সেটাও বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে তারা কোথায় যাবেন এমনটাই তারা জানাচ্ছেন। তারা যোগ্য শিক্ষাকর্মী এবং তারা যাবেনটা কোথায়, তারা মাইনে নেই, তারা সংসার পরিবার চালাবেন কোথায়, এই যে দাবিতে অর্থাৎ চাকরি ফেরত দাবিতে তারা ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি দপ্তরের সামনে। বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা। আন্দোলনকারীরা তারা ঠিক কি বলছেন শোনাবো। যোগ্য শিক্ষাকর্মীদের তাদের পুনরায় আগের বিদ্যালয় যেখানে ছিল বেতনে পদে বহাল করতে হবে, এটাই আমাদের মূল দাবি। যোগ্যদের একটা সার্টিফাইড লিস্ট প্রকাশ করতে হবে অবশ্যই, এবং সেই লিস্ট সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে জমা করতে হবে, এবং যে ভাতা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন সেটা যে বন্ধ হয়ে গেছে সেটা এই যোগ্য অযোগ্য গুলিয়ে দেওয়ার ফলে, সেটাই আমরা চাই। এই লিস্ট প্রকাশ করে যোগ্য অযোগ্যকে পৃথকীকরণ করতে হবে এবং সকল যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মী, যেটা 3,394 জন, 1255 গ্রুপ সি এবং 2139 গ্রুপ ডি কর্মীকে তাদের যথাস্থানে পুনর্বহাল করতে হবে। এই দাবি নিয়েই আমরা এসএসসি অফিসে যাচ্ছি এবং অবশ্যই 22 লক্ষ ওএমআর সিট প্রকাশ করে এই পুনর্মূল্যায়ন করে তাদেরকে যথাস্থানে বহাল করতে হবে। ফিরে আসলাম বিরতির পর, আবার চোখ রাখবো এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি দুর্নীতি মামলায় বড়সড় পদক্ষেপ করলো ইডি। অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায়ের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উত্তরবঙ্গের চা বাগান, বাগান লাগোয়া বাংলো, এমনকি কারখানা যন্ত্রাংশ, গাড়ি সমস্তটাই বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে। প্রায় 27.19 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে। চাকরি দেওয়ার নামে এই টাকা নেওয়ার অভিযোগ উঠছে এই প্রসন্ন রায়ের বিরুদ্ধে। এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় পদক্ষেপ ইডির। অন্যতম অভিযুক্ত এই প্রসন্ন রায়, যে ছবি আপনারা দেখছেন, সেই প্রসন্ন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত হলো।
আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, প্রায় 27.19 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এই মিডল ম্যান প্রসন্ন রায়ের। একেবারেই দেখো, এর আগেই কিন্তু প্রসন্ন রায় এইচএসসি গ্রুপ সি ও ডি নিয়োগ দুর্নীতি মামলায় যাকে গ্রেপ্তার করা হয়েছিল ইডির তরফ থেকে, তার কিন্তু একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবং এবার যেটা জানতে পারা যাচ্ছে যে উত্তরবঙ্গে 3টি চা বাগান সংলগ্ন বাংলো কারখানা এবং যন্ত্রাংশ একাধিক গাড়ি সব মিলিয়ে কিন্তু প্রায় 27 কোটি টাকার সম্পত্তি তার অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে আমরা জানতে পারছি। এবং ইডির তরফ থেকে যেটা আরো জানা যাচ্ছে, এই চা বাগানগুলি সেগুলো কিন্তু ইতিমধ্যেই সিজ করা হয়েছে এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত এই মামলায় মোট কিন্তু 636.88 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফ থেকে। এবং যার মধ্যে জমি, ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি, সংস্থা, শেয়ার, ব্যাংক অ্যাকাউন্ট ও বিভিন্ন কিন্তু শিল্প প্রতিষ্ঠানের মালিকানাও রয়েছে, এমনটাই কিন্তু ইতিমধ্যে ইডির তরফ থেকে জানা যাচ্ছে। অর্থাৎ নতুন করে কিন্তু আবারও বিপাকে আর প্রসন্ন রায় তার একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইডি আধিকারিকরা তারা মনে করছেন যে গ্রুপ সি ও ডি প্রার্থীদের কাছ থেকে যে বিপুল টাকা আদায় করা হয়েছিল তার বড় অংশই কিন্তু বিনিয়োগ করা হয়েছে এই চা বাগানের ব্যবসায়, এবং সেই কারণেই কিন্তু তার এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ প্রীতি তোমাকে। সুদের টাকা মেটাতে না পারায় হেনস্থার অভিযোগ। শুধু তাই নয়, বাড়ি থেকে 4 জনকে তুলে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়েছে বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে। এছাড়াও গরুর দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। আলিপুরদুয়ারের থানুপাড়া এলাকার ঘটনা। 4 জনকে উদ্ধার ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশের। বিরুলাল রায় নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। সুদের টাকা মেটাতে না পারায় এই হেনস্থার অভিযোগ। পরিবারের 4 জনকে তুলে নিয়ে গিয়ে গরুর দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠছে। আলিপুরদুয়ারের থানুপাড়া এলাকার ঘটনা এটি। আক্রান্ত যুবক কি বলছেন শুনবো। এর আগে আরেকদিন আইনে এরকম করে আটকে রাখছিল, পরে আবার আমাদের পাশের একটা দাদা বলছিল ঠিক আছে তাহলে টাকাটা টাইম মতো দিয়ে দিস, ওই দাদার কথাতে তাহলে ছাইরা দিছে শুই না। যখন নিছি তখন কোনো সাক্ষী প্রুফ কোনো কিছু নাই। কত টাকা নিয়েছিলেন? টাকা নিছি 10,000, 20,000, 30,000 এরকম করে টাকাটা নিছি। পরে টাকাটা একসঙ্গে জড়ো করে দিয়েছে, জড়ো করে 1 লাখ টাকা, 1,10,000 টাকা নাকি ওনার হিসাবে হয়েছে। তো হওয়ার পরে 36,000 টাকা করে মাসে মাসে আমি সুদ দিছি। উনি সমিতির কথা বইলা, ব্যাংকের কথা বইলা চাপ দিয়ে আমার কাছ থেকে সুদ উঠাইছে। আমার মায়ের চোখ অপারেশন করবো, চোখ অপারেশন করার সময় টাকাটা হাতে ছিল না, তারপরে টাকাটা নিছি, নিয়ে চোখ অপারেশন করাইছি আর একটা লোন ক্লোজ করছি। এর জন্য নিয়েছি। আর ওইখান থেকে লোনটা আমাকে দিবে, একটু টাইম লাগতেছে, কিন্তু লোনটা আমার হচ্ছে না, হলে ওনার টাকাটা আমি দিয়ে দিব। কিন্তু উনি ওইটা মানতেছে না, উনি বাড়িতে যায় গরুর মতো টাইনা শেষরা ধরে নিয়ে বাড়ি থেকে নিয়ে আসে। শুনলেন আক্রান্ত যুবক কি বলছেন। মাসে মাসে 36,000 টাকা করে তারা সুদ দিয়েছেন, তারপরেও সুদের টাকা মেটাতে না পারায় এই ধরনের হেনস্থা, যেখানে বাড়ি থেকে 4 জনকে, পরিবারের 4 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, গরুর দড়ি দিয়ে বেঁধে রাখারও অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। আলিপুরদুয়ারের থানুপাড়া এলাকার এই ঘটনায় হেনস্থার অভিযোগ। 4 জনকে উদ্ধার করা হয়েছে ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশের তরফে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন স্বপ্নাশিস চক্রবর্তী। স্বপ্নাশিস, 4 জনকে উদ্ধার ইতিমধ্যেই করা হয়েছে ভাটিবাড়ি পুলিশের তরফে। দেখো বৃষ্টি, যে ঘটনার সূত্রপাত আজ সকাল 11টা নাগাদ কিন্তু এই ঘটনাটি ঘটে। একই পরিবারের 4 জনকে শুধুমাত্র সুদের টাকা বিগত কয়েক মাস ধরে সেই পরিবার আর্থিক কিছুটা স্বাচ্ছন্দ্য না থাকার দরুন দিতে না পারায় সেই পরিবারের 4 জনকে তুলে আনে দিলীপ রায় বলে এলাকার এক ব্যক্তি। তাকে বাড়িতে এনে নিয়ে গরুর দড়ি দিয়ে উঠোনের মধ্যে প্রায় 3 ঘন্টা বেঁধে রাখে। ঘটনা জানা মাত্রই কিন্তু ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ, শামুকতলা অন্তর্গত ভাটিবাড়ি থানার পুলিশ কিন্তু সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে 4 জনকে উদ্ধার করে এবং সেই দিলীপ রায়ের পরিবারের একজনকে গ্রেপ্তার করে। এই মুহূর্তে কিন্তু দিলীপ রায় পলাতক রয়েছে। জেলা পুলিশ সূত্র থেকে যেটা জানানো হয়েছে, ঘটনায় কিন্তু ইতিমধ্যেই এই দিলীপ রায় এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে এবং আইনানুগ ব্যবস্থা কিন্তু জেলা পুলিশ এই পরিবারের প্রতি নিতে চলেছে। বৃষ্টি, বেশ, অনেক ধন্যবাদ। 10 বছরের শিশু উপনির্বাচনের ফলাফলের যে বিজয়ী উল্লাস, তাতে একেবারে লাশে পরিণত হলো আমরা দেখলাম 23শে জুন। সেই তামান্না খাতুন, তার খুনের ঘটনায়, বোমাবাজিতে তার খুনই হয়েছে বলা চলে। সেই খুনের ঘটনায় এবার গ্রেফতার এক, নাম শরীফুল শেখ, তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। যেখানে 24 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, সেখানে ধৃতের সংখ্যা মাত্র 5 বলে জানা যাচ্ছে।
আজও গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ, চলছে টহলদারি, থমথমে রয়েছে নাবালিকার গ্রাম মোলান্দি। খুনের ঘটনায় মৃতের বাড়িতে ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছেছেন। বাড়ির চারপাশ ঘিরে রাখা হয়েছে, আশেপাশের এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, বোমের অংশ এবং রক্তের নমুনাও সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। কালীগঞ্জ কাণ্ডে এবার গ্রেফতার করা হলো আরো একজন অভিযুক্তকে। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। ধৃতের নাম শরীফুল শেখ। থমথমে নাবালিকার গ্রাম মোলান্দি। বোমার আঘাতে নাবালিকার মৃত্যু হয়েছিল। আমরা দেখেছিলাম যেখানে মোটের উপর শান্তিতে ভোট কাটলেও উপনির্বাচনের বিজয় উল্লাস একেবারে সবুজ আবিরে ভিজেছে রক্তের লাল রঙে। বোমার আঘাতে নাবালিকার মৃত্যু হলো। সিপিএম এর সমর্থিত পরিবারের এক কন্যা, যার বয়স মাত্র 10 বছর, 4th শ্রেণীর ছাত্রী সে। তার তৃণমূলের বিজয় উল্লাসে লাশে পরিণত হতে হলো তাকে। সে ছবি আমরা দেখেছিলাম গত 23শে জুন। আর এবার সেই ধৃতের সংখ্যা, গতকাল আমরা দেখেছি মাত্র 4 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার গ্রেফতার করা হলো আরো 1 জনকে। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো 5। থমথমে নাবালিকার গ্রাম মোলান্দি, যেখানে 24 জনের নামে এফআইআর দায়ের করা হচ্ছে, সেখানে ধৃতের সংখ্যা মাত্র 5। যদিও পরবর্তীতে ফরেনসিক বিশেষজ্ঞরা খুনের ঘটনাস্থলে পৌঁছেছেন, বাড়িতে ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছেছেন। তারা চারিপাশ পরীক্ষা করে দেখছেন, বাড়ির চারপাশ আটকে রাখা হয়েছে, আশেপাশের এলাকা নমুনা সংগ্রহ করছেন তারা। বোমার অংশ এবং রক্তের নমুনাও সংগ্রহ করছেন তারা। এরই মাঝে কালীগঞ্জে মৃতার বাড়িতে বিধায়ক পরিবারের সঙ্গে সাক্ষাৎ হুমায়ুন কবিরের। তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুনের আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করলেন নাবালিকার পরিবার। আমি যাই দেখা করতে এসেছিলাম, মানুষ হিসাবে দেখা করতে এসেছি। আমি একটা রাজনৈতিক সংগঠন করি, সেটা থেকেও আছি। কিন্তু আমার বিবেক খুব কষ্ট পেয়েছে। সারা দিন ধরে আমি বলতে কষ্ট পেয়েছি বলে আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা এখান থেকে সামনে না 150 কিলোমিটার আমি এসেছি, আবার আমাকে 150 কিলোমিটার ফিরে যেতে হবে। আমার কোনো কাজ নেই, শুধু আপনার সঙ্গে দেখা করবো বলে মানসিক কষ্ট পেয়েছি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, সুমন, এই যে বিধায়ক আসলেন, তিনি অর্থ সাহায্য করতে চাইলেন কিন্তু প্রত্যাখ্যান করলেন নাবালিকার পরিবার। এটা হচ্ছে যে বিকেলের দিকে তার বাড়িতে আসেন ডেবরার বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। তিনি এসে পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার মা সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলেন। তারপরে তিনি একটি চেক, সেই চেক তুলে দেওয়ার চেষ্টা করেন এবং তখনই কিন্তু সেটা প্রত্যাখ্যান করেন তার মা, যে না, আমি কোন রকম সাহায্য চাই না। আমার তার মূল তার মেয়ের সন্তান তখন তো ফিরে আসবে না, তাই যারা দোষী তাদের গ্রেফতার করতে হবে। যদিও তার দাবি তিনি মানবিকতার খাতিরে তিনি এসছেন, তিনি একটি সামাজিক সংগঠন চালান, সেই জন্যই তিনি এসছেন মানবিকতার খাতিরে পরিবারের পাশে থাকতে। তো সেক্ষেত্রে কিন্তু পরিবার তার যে অর্থ সেটা কিন্তু প্রত্যাখ্যান করেন এবং তিনি তারপরে সেখান থেকে বেরিয়ে যান এবং বেরিয়ে যান। তবে এই নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং স্বভাবতই এটা কিন্তু তার মা গতকালকেই কিন্তু আমরা দেখেছিলাম বারবার বলছিল যে তিনি পুলিশের যে তদন্ত তার আশ্বস্ত নয়, তিনি সিবিআই তদন্ত দাবি করেছিলেন। অর্থাৎ তিনি চাইছেন যারা দোষী, কারণ 24 জনের নামে এফআইআর হয়েছে, মাত্র 5 জন গ্রেফতার হয়েছে, এখনো 19 জন কিন্তু অধরা রয়েছে। সেক্ষেত্রে তার দাবি যারা দোষী তাদেরকে গ্রেফতার করে ফাঁসির সাজা এবং কঠোরতম সাজার দাবি রাখতেন তিনি। একমাত্র সন্তানকে হারিয়ে তার আর কিছু চাওয়ার নেই, আর পাওয়ার নেই। সেক্ষেত্রে কিন্তু তার এই অর্থের সাহায্যে সেটা প্রত্যাখ্যান করেছেন। বেশ, ধন্যবাদ সুমন তোমাকে। আপনি আমার কথা ভালো করে শুনেন, অ্যাক্সিডেন্ট কি করে হলো? অ্যাক্সিডেন্ট হলো, আমি মেনে নিলাম অ্যাক্সিডেন্ট। পায়ে লাগবে, হাতে লাগবে, পিঠে লাগবে, হাতে লাগবে, হাতে পায়ে, এই বুকে একেবারে এই মাঝে লেগেছে। কোথায় আপনি
দেখেছেন আমার মায়ের এই বুকে লেগেছে, আমার মায়ের এই বুক খুলে চলে গেছে, আমার মায়ের এখান থেকে কেটে এইটুকু লেগে আছে, আমি নিজে হাতে দেখছি, আমি নিজে হাতে দেখছি। ওই বোমা কেন উদ্ধার হলো না আমি জানতে চাই, আমি জানতে চাই কেন ওই বোমা উদ্ধার হলো। আবার বড় পুলিশ সে বলছে আমি বড় পুলিশ, কিসের বড় পুলিশ হইলো সে জানে, আগে থেকে ওয়ার্নিং দেওয়া আছে, আগে থেকে ওয়ার্নিং দিয়ে ওর বাবা ছিল না বাড়িতে, কাজ করে ওর বাবা বাড়িতে ছিল না, আগে থেকে ওয়ার্নিং দেওয়া আছে ওই মুলান্দি জিতলে সিপিএম কে একবারে ফেলিয়ে দাও, এইরকম। আপনি ভালো বলে দুনিয়ার সবাই ভালো না, হয়তো আপনি নেতা, আপনি ভালো, যাই হোক আপনি ভালো, দুনিয়ার সবাই ভালো না। এইখানে সেই যে মেয়েটার নাম ভোটে দাঁড়িয়েছে, মেয়েটা ভোট এসে চাইতে এসেছে, ভোটের আগে তো আসে সবাই, এমনি করে ভোটের এমনি করে দেখাচ্ছে। আমার মেয়ে আমার তামান্না ওটি দেখতে গেছে, আমার মেয়েকে জানে যে ও লালের মেয়ে, ও অন্য পার্টি আমরা অন্য পার্টি, আমার মেয়েকে দেখতে গেছে, মেলা লোক আসি ভোট দেন করছি, মেলা লোক, আমার ছোট মেয়ে আমাকে টেনে ওইখানে নিয়ে যাচ্ছে, হ্যাঁ টেনে ওইখানে নিয়ে যাচ্ছে। এর মধ্যে আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কিসের জন্য এইরকম ছোট আমাকে বলবেন না, আমার কিন্তু আমি আপনি টাকা আমার জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ লিয়ার নাই, আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক আমি ওর পরিচয়ে আসিনি, আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন করি। সবই বুঝলাম, আমাদের কাছে কারোর কাছে আমি যাবো, ওনার বাচ্চাটার আমি যেখানে মাটি দিয়েছেন এইখানে। আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি, কি করি ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয় যে মা যা হয়েছে, মা একবার যে দুঃখ জানাইতে আসেনি, দুনিয়াকে দিয়েছে তার কানে পৌঁছাইছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল। এবার চোখ রাখবো মালদার দিকে। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রামবাসীদের মারধর করার অভিযোগ উঠছে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। রাস্তা নির্মাণ ঘিরে মালদার ভূতনিতে এই সংঘর্ষ, যেখানে গ্রামবাসীদের মারধর করছেন ঠিকাদার সংস্থা। দোকান ভাঙচুর থেকে গ্রামের বাড়িতে ইট পাটকেল পর্যন্ত ছুঁড়েছেন তারা, এমনই অভিযোগ উঠছে। ঘটনার জেরে বন্ধ নির্মাণ কাজ। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবেন প্রতিনিধি রাজীব ঘোষ, দেখব। মানিকচকে বুধবার দিন সকালবেলায় উন্নয়ন দপ্তরের বরাদ্দ টাকায় রাস্তা নির্মাণ হচ্ছিল মালদার মানিকচক ব্লকের শঙ্করটোলা এলাকায়, এবং যথারীতি সেই গ্রামের মধ্যে তো শঙ্করটোলা গ্রামে যখন রাস্তা নির্মাণ হচ্ছিল সে সময় গ্রামবাসীরা বলে যে কিছুটা জায়গা তাদের রাস্তাটা উঁচু করতে হবে, সে ঠিকাদার সংস্থাকে বলে। কিন্তু ঠিকাদার সংস্থা বলে যে না, যেরকম করা হচ্ছে সেরকমই হবে, কোনো উঁচু করা হবে না। তবে গ্রামবাসীরা পাল্টা তাদেরকে বোঝায় যে কিছুটা আগে যা রাস্তা ওনারা তৈরি করেছিলেন সেটা উঁচু হয়েছে, কিন্তু তারপরে এটা নিচু হয়েছে, কারণ এবার জল যখন অর্থাৎ বর্ষার সময় জল এসে কিন্তু এই নিচু জায়গাটা জল জমবে, যার ফলে গ্রামবাসীরা বলছে রাস্তাটা যাতে সে আগে যেরকম উঁচু করা হয়েছিল সেই জায়গাতেই যাতে উঁচু করা হয়। এবং তারপর এই নিয়ে কিন্তু বাকবিতণ্ডা শুরু হয় গ্রামবাসীদের সাথে। আরও গ্রামবাসীরা সেখানে জড়ো হলে সেখান থেকে ঠিকাদার সমস্ত সংস্থার যারা কর্মী তারা এবং রাস্তা তৈরির যে নির্মাণের যে যারা লেবাররা ছিলেন তারা কিন্তু সেখান থেকে কিন্তু পালিয়ে যায়।
পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। তবে কবে আবার নতুন করে সেই কাজ শুরু হবে তা কিন্তু সেই সদুত্তর কিন্তু কেউ কিন্তু দিতে পারছে না। মালদা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম। নিচু এই জায়গাটাতে, আর আমাদের অর্ধেক গ্রামের জল সম্পূর্ণ এটা দিয়ে বেরিয়ে যায়। তো যে দায়িত্ব ছিল মুন্সি স্বপন মণ্ডল, ওকে আমি বলি যে এই রাস্তাটা যে নিচু হয়ে যাচ্ছে এটা উঁচু করার ব্যবস্থা করো। ও বলছে এরপরে জিএসবি করে দেবো। এবার আমাকে ডিউটি থেকে ফোন করে ডাকলো যে এরকম ব্যাপার, এখানে ঢালাইটা নিচু করে করছে। কারা ডাকলো? আমাদের গ্রামের লোকজন। এবার আসলাম, এসে এবার আমি যে যারা লেবার আছে তাদের সঙ্গে তো আমার কোনো গল্প নেই, ওদেরকে মুন্সি বা ঠিকাদার যেভাবে নির্দেশ দিবে সেভাবেই কাজ করবে। তো আমি 4 দশক পরে মহাকাশে পাড়ি দিলেন আরও এক ভারতীয়। রাকেশ শর্মার পর মহাকাশে পাড়ি দিলেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে ভারতীয় সময় দুপুর 12টা বেজে 1 মিনিটে শুভাংশু সহ মোট 4 জনকে নিয়ে পাড়ি দিল স্পেস এক্সের ড্রাগন। আগামী 14 দিন তারা থাকবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি 60 ধরনের পরীক্ষা নিরীক্ষা করবে। कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना दिल से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत की इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। নয়া ইতিহাস গড়ল ভারত। 4 দশক পর মহাকাশে পাড়ি দিলেন আরও এক ভারতীয়। শুভাংশু শুক্লা সহ মোট 4 জন মহাকাশচারীকে নিয়ে বুধবার ভারতীয় সময় দুপুর 12টা 1 মিনিটে ফ্লোরিডা স্পেস সেন্টার থেকে পাড়ি দেয় স্পেস এক্সের ড্রাগন। সেই সময় দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন শুভাংশু। তাদের এই অভিযানের নাম অ্যাক্সিয়াম 4। আগামী 14 দিনের জন্য তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। মূলত 60টি পরীক্ষা নিরীক্ষা করবেন তারা। নাসা ও ভারতের যৌথ উদ্যোগে এই মিশনকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 4 নভশ্চরের সফল অভিযানের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 1948 সালে ইসরো ও রাশিয়ার মহাকাশ গবেষণার অংশ হিসেবে ভারতের হয়ে মহাকাশে যাত্রা করেছিলেন রাকেশ শর্মা। তিনি ভারতের প্রথম সফল মহাকাশচারী। তার 41 বছর পর এবার মহাকাশে পাড়ি দিলেন ভারতের উইং কমান্ডার শুভাংশু শুক্লা। তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাকেশও। Wishing you all the very best. To the crew, Godspeed, and spend as much time as possible to look out of the window. Have a fun time, guys. ভারতের মুকুটে নয়া পালক জুড়ল অ্যাক্সিয়াম 4 মিশন। বুধবার নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে মহাকাশে যাত্রা শুরু করেন 4 নভশ্চর। শুভাংশু শুক্লা ছাড়াও আছেন মিশন কমান্ডার পেগি উইটসন, পোল্যান্ডের স্লাউজ উজনাস্কি এবং হাঙ্গেরির টিভো কাপো। পাইলটের দায়িত্বে রয়েছেন খোদ শুভাংশু। বেশ কয়েকবার যান্ত্রিক ত্রুটির কারণে উৎক্ষেপণ সম্ভব হয়নি। বারবার তারিখ পাল্টেছে। শেষ পর্যন্ত এলো সেই মাহেন্দ্রক্ষণ 25শে জুন 2025। ভারতীয় মহাকাশ গবেষণা বিজ্ঞানের ক্ষেত্রে একটি বিশেষ অধ্যায় সৃষ্টি করল। নিউজ টাইম। প্রাইম টাইম এখনকার মতো এই পর্যন্ত। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যে 7টায় দেখুন বেঙ্গল টাইম।